গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে, প্রধান উপদেষ্টা। ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর, মনোনয়ন দাখিল 12 আগস্ট। চাঁদাবাজদের তালিকার তথ্য নিয়ে জামায়াতের আপত্তি। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করা হবে, মন্তব্য নাহিদের। 4 বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের আভাস। ভবদহের স্লুইস গেট পরিদর্শন করল চীনা বিশেষজ্ঞ দল। নারী এশিয়ান কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, এটা উপরে একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতমভাবে পরিবর্তন। সেই গভীরতম পরিবর্তন যদি না করি, যেই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে সে চলে আসবে। যতই আমরা সামাল দেই, যতই সংস্কার করি, আমাদের আরও গভীরে সংস্কার দরকার। এই সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতিসংঘ আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠান ও ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বছরের পর বছর আয়নাঘরের নির্মম অত্যাচার করেছে, সেখানে ইলেকট্রিক চেয়ার রেখেছে, সেগুলো তো আমরা দেখারও সুযোগ হয়নি। সেই কাহিনীগুলো মিলে আমাদের এখনকার বাংলাদেশ। আমাদের সার্বিক প্রচেষ্টা এটা থেকে যদি আমরা শিক্ষা পাই যে দেশ আমরা গড়তে চাই, মুখের ভাষার একতা না, যেটা বলে গেলাম ওরকম না। গভীরভাবে শিখে আসবে আমাদের তরুণরা, শিখে আসবে এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। প্রায় 6.5 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 9 সেপ্টেম্বর। আর নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়ন দাখিল করতে হবে 12 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা জসিমউদ্দিন এই তথ্য জানান। ঘোষিত তফসিল অনুসারে আগামী 30 জুলাই ডাকসুর কেন্দ্রীয় ও হল সংসদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। 6 আগস্ট বিকেল 4টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার আপত্তি গ্রহণ করা হবে। পরে 11 আগস্ট বিকেল 4টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 12 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র গ্রহণের শেষ সময় 19 আগস্ট বিকাল 3টা পর্যন্ত। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 2019 সালের মার্চে। ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 28 বছর পর। রাজশাহীতে চাঁদাবাজদের কথিত তালিকায় জামায়াত ইসলামের কতিপয় কর্মীর পরিচয় আসায় দলের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছে। মঙ্গলবার জামায়াত ইসলামীর রাজশাহী মহানগর কমিটির আমির কেরামত আলী ও সেক্রেটারি মোহাম্মদ ইমাজ উদ্দিন মণ্ডল এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিটি পাঠিয়েছেন জামায়াতের মহানগর কমিটির সহকারী সেক্রেটারি শাহাদাত হোসাইন। উল্লেখ্য, সম্প্রতি চাঁদাবাজ হিসেবে 123 জনের একটি তালিকা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। এতে চাঁদাবাজ হিসেবে 6 জনের পরিচয় জামায়াত কর্মী উল্লেখ রয়েছে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ফেসবুক সহ কিছু অনলাইন পোর্টালে রাজশাহীর 123 জন চাঁদাবাজ শীর্ষক তালিকায় 6 জনকে জামায়াত কর্মী উল্লেখ করে যে আজগুবি ও অসত্য তথ্য পরিবেশিত হয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কাল্পনিক 123 চাঁদাবাজের তালিকাটি কতটুকু সঠিক ও নির্ভরযোগ্য সেটি নিয়েও প্রশ্ন রয়েছে, কারণ তালিকাটি কারা তৈরি করেছেন সেটাও উল্লেখ নেই। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনব। মঙ্গলবার বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌর শহরে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে পথসভায় নাহিদ একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আজকেও দেখেছেন গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিচ্ছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। তারা ভয় দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি ও গণ অভ্যুত্থানের শক্তিকে রুখে দেবে, কিন্তু গোপালগঞ্জেও আমাদের বাধা দিয়ে রাখা যায়নি। বাংলাদেশের 64 জেলায় যাব।
জুলাই গণঅভ্যুত্থানে শ্রীপুর উপজেলার মাওনার শহীদদের স্মরণ করে নাহিদ বলেন, গাজীপুরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের এই মাওনাতে আসতে হবে, কারণ এই মাওনা ছিল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম রণক্ষেত্র, আন্দোলনের অন্যতম হটস্পট। শুধু মাওনাতে লড়াই করে ১৯ ভাই শহীদ হয়েছেন। আমরা সেই শহীদ ভাইদের আদর্শকে ধারণ করি, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমরা এই কারণে গাজীপুর এসে সর্বপ্রথম মাওনার সেই হটস্পটে এসেছি। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি সারা দেশে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, মঙ্গলবার মধ্যরাত থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। মঙ্গলবার যশোর MM কলেজের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই পুনর্জাগরণ, জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি উপলক্ষে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। যশোর সদর ৩ সংসদীয় আসনের জামায়াত ইসলামের প্রার্থী আব্দুল কাদের মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেলে শহরের নতুন খয়েরতলা ভাস্কর্যের মোড়ে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে এ মতবিনিময় করেন। যশোরের অভয়নগরে ভবদহের স্লুইস গেট পরিদর্শন করেছেন চীনা বিশেষজ্ঞ দল। আমাদের কেশবপুর গৌরীঘোনা প্রতিনিধি GM আব্দুস সালাম সবুজ জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার পায়রা ইউনিয়নের ভবদহ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ২১ ভেন্ট স্লুইস গেট পরিদর্শন করেন দলটির সদস্যরা। পরিদর্শনকালে তারা চীনে বিশেষজ্ঞ দলে ছিলেন প্রধান পরিকল্পনাকারী ঝু জমিং, শিন ইগোশিন, সহকারী প্রধান প্রকৌশলী হুং হুজিং, ইঞ্জিনিয়ারিং কোম্পানির জেনারেল ম্যানেজার ঝাং জিজান, ডেং ইউজি ও চেনিয়াং। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম সহ সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবি মঙ্গলবার সকালে বাঘাডাঙ্গা বিওপির সীমান্ত মেইন পিলারের হুদাপাড়া গ্রামের মাঠ থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২ নারীকে আটক করেছে। আটককৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার হোসনেয়ারা এবং জামালপুর জেলার আক্তারা বেগম। ৫৮ বিজিবি সহকারী পরিচালক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন আমাদের মহেশপুর প্রতিনিধি আব্দুর রহমান। অভয়নগর উপজেলার একতারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর প্রেমবাগ প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানান, মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান। জুলাই পুনর্জাগরণ ২০২৫ অনুষ্ঠান উপলক্ষে বাগেরহাটের মোড়লগঞ্জে জলবায়ু ন্যায্যতায় গ্রামীণ অবকাঠামো, নদী ও নারী আইডিয়া বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মোড়লগঞ্জ প্রতিনিধি গণেশ পাল জানান, মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার সভাকক্ষে প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ ফুটবলের সুযোগ পাওয়া বাংলাদেশের গ্রুপ পর্বের ড্রতে কঠিন গ্রুপে পড়েছে। বাংলাদেশের মেয়েরা গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানকে। 3 দলই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে। 2026 সালের 1 থেকে 23 মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাপ ফুটবলের এবারের আসর। মঙ্গলবার সিডনির বিখ্যাত হারবার ফ্রন্টে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার জমকালো ড্র। প্রথমবার এই টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করা বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ড্র অনুষ্ঠানে। AFC র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত চতুর্থ পটে ইরান ও ভারতের সঙ্গে ছিল বাংলাদেশ। সেই পট থেকে বি গ্রুপের প্রথম দল হিসেবে নাম ওঠে বাংলাদেশের নাম। এরপর একে একে সেখানে যোগ হয় উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া।
এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।